সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম মোসাদের তৎপরতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন দ্য নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক জনাব এম এ আজিজ, রয়েছেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান, এবং রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক জনাব রাশেক রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এজন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলি পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা একটু দেখে নিই। শুরু হলো দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। বৃহস্পতিবার নতুন অর্থ বছরের বাজেট পেশ। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ নিত্য পণ্যের দাম নাগালে চান মানুষ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে আর থাকতে পারছেন না সংসদ সদস্যরা, আদেশ হাইকোর্টের। রায় প্রকাশের পরই পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। পছন্দের প্রিজাইডিং অফিসার না দেয়ায় চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনী কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগ স্থানীয় এমপির বিরুদ্ধে। 14টি ইউনিয়নে ভোট স্থগিত। বিশাল জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটাতে ডুবোচরগুলোকে কাজে লাগাতে হবে বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল ম্যাপ তৈরি করতে জরিপ অধিদপ্তরকে নির্দেশ। এবং ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের সময় আন্দোলনরত নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশ সহ আহত 20। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আলোচনার যেটা শিরোনাম আজকে, মোসাদের তৎপরতা। মোসাদের তৎপরতা বলতে অবশ্যই আমরা বাংলাদেশের ভেতরে বলছি, বাংলাদেশের রাজনীতির বলছি। আমরা বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে এবং সবকিছু মিলিয়ে আলোচনা হচ্ছে যে আমাদের বিভিন্ন স্থানে যে টার্গেট কিলিং হচ্ছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু মিলিয়ে এটা ব্যাপকভাবে বলা হচ্ছে যে মোসাদ বাংলাদেশে তৎপর আছে বলে এরকম সন্দেহ করা হচ্ছে, রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন। এর মধ্যে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে একটা মিটিং পাল্টা মিটিং, এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগও চলছে। নাইম ভাই, আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই। আপনার পত্রিকায় আপনি বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে একেবারে বিভিন্ন জনের সাথে কথা বলে শুরু থেকে আপনি করে আসছেন, তো আলোচনাটা আপনাকে দিয়ে আজকে শুরু করতে চাই। আমরা প্রথমত একটা ইন্ট্রোডাক্টরি কথা বলি যে মোসাদ শুধু না, মোসাদ তো বটেই, মোসাদ, CIA, র, ISI, এমনকি চাইনিজ ইন্টেলিজেন্স সহ আমাদের মানে বেশ বাংলাদেশকে নিয়ে কিন্তু গোটা আগ্রহ আছে, ভূ রাজনীতিতে বাংলাদেশ ভীষণ আগ্রহ আছে। বাংলাদেশের অবস্থান সত্যি সত্যি গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ আরো এই কারণে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো করছে অসংখ্য চ্যালেঞ্জের মধ্যেও, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও। সো এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে কেন অনেকের ইন্টারেস্ট থাকবে। তারপরে আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য, যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, অর্থনৈতিকভাবে ভালো করছে, এখানে একটা গণতন্ত্রেরও ঐতিহ্য আছে। এটা সামগ্রিকভাবে পশ্চিমাদেরও একটা আগ্রহের বিষয় যে বাংলাদেশকে অনেকদিন যাবৎ ভাবাও হচ্ছিল যে মুসলিম দেশগুলির মধ্যে একটা আইডিয়াল গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে মানে স্ট্যাবলিশ করার মাধ্যমে সেটা মুসলিম বিশ্বে এক্সপোর্ট করা, এই মডেলগুলো। এখন আমরা সর্বশেষ যে কারণে মোসাদটা আলোচনা করি সেটা হচ্ছে আসলাম চৌধুরী নামে বিএনপির একজন সদ্য পদোন্নতি পাওয়া বা লাইমলাইটে আসা সদ্য সিনিয়র একটা পজিশন পাওয়া রাজনৈতিক নেতা চিটাগংয়ের, তিনি ভারতে গেছিলেন। সেখানে মানে ইসরায়েলি একটি সংগঠন, সেখানে একটা অনুষ্ঠানে, সেখানে ইসরায়েল থেকে সাফাদি নামে এক ভদ্রলোক, যিনি লিকুদ পার্টির একজন কেন্দ্রীয় নেতা, তিনি এসেছিলেন। তার সাথে তার একাধিকবার বৈঠক হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং তার সাথে কি কথা হয়েছে সেটা তো আর আমরা জানি না। কিন্তু আমরা যদি আবার সাফাদির যে নানান রকম স্টেটমেন্ট, ইন্টারভিউ, সেটা ওই জেরুজালেম অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা পড়ি, তাতে দেখা যায় যে সাফাদির মাথায় বাংলাদেশের চিত্রটা আমাদের অপোজিশনের
বক্তব্যটা যেরকম তার মাথায়ও সেরকম, মানে তার বক্তব্যের তাই। যেমন একটা উদাহরণ দিই, 5 জানুয়ারি ইলেকশনটাকে উনি বলেন স্টোলেন ইলেকশন। এই ভাষাটা আমাদের পরিচিত, আমরা জানি এখানে কারা কারা এটা বলেন। তারপরে মনে করেন যে সাফাদি বাংলাদেশের একটা নির্বাচনের জন্য লবিং করতে প্রতিশ্রুতি দিয়েছেন বা রাজি হয়েছেন, সেটা হচ্ছে যে একটা নির্বাচন, জাতীয় নির্বাচন, যেটা তদারক করবে জাতিসংঘ। এইরকম আমরা যদি দেখি যেগুলি আমাদের এখানে রাজনৈতিক মহলে বহুল আলোচিত, সেখানে সাফাদির এই মানে কমিটমেন্ট, তার লবিং এর দায়িত্ব নেওয়া, মানে সে আমাদের এই দাবিগুলির পক্ষে কাজ করবে। এবং এটা মানে এটার আবরণটা আছে যে বাংলাদেশে যে মাইনরিটি নিগৃহীত হচ্ছে, সেটা হলো তার আমি বলবো যে ক্যামোফ্লেজটা, এটাই হলো, এটাকে সামনে রেখে তারা বাংলাদেশের গণতন্ত্র এবং এই গণতন্ত্রের ব্যবস্থায় তাদের ভাষায় একটা পরিবর্তন আনা, যেটার আরেকটা স্পষ্ট ব্যাপার হচ্ছে যে বর্তমান সরকার যেন ক্ষমতাচ্যুত হয়, আরেকটা নতুন সরকার যেন প্রতিষ্ঠিত হয়। তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ মানে ইসরায়েল অর মোসাদ? সেটা হলো যে ইসরায়েলের সাথে রিলেশনের দরজাটা তারা খুলবে। এই হচ্ছে খুব সংক্ষেপে সিচুয়েশন। তারপরে আমরা কি দেখলাম যে আসলাম চৌধুরী যখন প্রথম দৈনিক ইত্তেফাকে এই রিপোর্টগুলি প্রকাশিত হয় তার এই বৈঠক সম্পর্কে, আমরা তখন থেকেই প্রতিদিন আসলাম চৌধুরীর ইন্টারভিউ নিচ্ছিলাম, কথা বলছিলাম। কখনো আমরা ভিডিও করে ইন্টারভিউ করেছি, কখনো টেলিফোনে। এবং ইন্টারেস্টিং মানে সন্দেহের উদ্রেকটা এটা ইন্টারেস্টিং ভাবে হলো, সেটা হলো মানে আসলাম চৌধুরী প্রতিদিন ইত্তেফাকে যেটুকু প্রকাশ হয় পরের দিন শুধু ততটুকু অগ্রসর হন, মানে ততটুকু স্বীকার করেন। তারপরের দিন যখন আবার আর অন্য কোনো কিছু আর স্বীকার করেন না, পরের দিন যখন আরেকটু বের হয় তখন আবার বলেন যে হ্যাঁ এটা। তো এটা একটা সন্দেহ। তারপরে আবার গোলমাল হয়ে গেল। সাফাদিও আরেকজনের নাম বলি আমি, শিপন বসু নামে একজন বাঙালি, বাংলাদেশেরই নাগরিক, এখন ভারতে থাকেন। ওনারও এখানকার মাইনরিটি নিয়ে অর্গানাইজ করেছেন এবং যোগাযোগগুলি তার মাধ্যমে ঘটেছে। এই শিপন বসুরও আমরা ইন্টারভিউ করেছি। নাও শিপন বসু যা বলেন, সাফাদি যা বলেন এবং আসলাম চৌধুরী যা বলেন, এখানের মধ্যে মিসম্যাচ চলে আসছিল। যেমন আসলাম চৌধুরী আমাদের কাছে রেকর্ডেড ইন্টারভিউ আছে, আমরা চেপেছিও। উনি কিন্তু প্রথমে বলেছেন উনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন, উনি একজন ব্যবসায়ী, আমি চিকিৎসার জন্য ভারতে গেছিলাম। যাওয়ার পর বাই দি বাই শিপন বসুর সাথে কথা হয়। শিপন বসু বলেন এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, চলেন আসেন। এই ছিল আসলাম চৌধুরীর প্রথম স্টেটমেন্ট। কিন্তু উনি কিন্তু পুলিশে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে গিয়ে কোর্টে উনি 2 মিনিট সময় চেয়ে নিয়ে ওনার স্টেটমেন্ট আবার বদল করেছেন। উনি বলেছেন যে ওনাকে ওই অর্গানাইজাররা দাওয়াত করেছিল। তো এটা একটা মেজর শিফট কিন্তু এখান থেকে। আবার এটা আমরা আবার কোরাবোরেটেড হয় সাফাদিরও বক্তব্যে। সাফাদি বলেছেন আমিও যেমন ইনভাইটেড, আসলাম চৌধুরী ইনভাইটেড। এখন এই কথাটা দিয়ে কিন্তু আসলাম চৌধুরীর গুরুত্ব অনেক বেড়ে যায়। বোঝার চেষ্টা করেন, সাফাদি যেমন ইনভাইটেড, আসলাম চৌধুরীও তেমন ইনভাইটেড। মানে হচ্ছে আসলাম চৌধুরী ওয়েটটা বেশ গুরুত্বপূর্ণ এখানে। এগুলি কিন্তু তারা সাফাদির যে পরবর্তী অনেক বক্তব্যে আমি সর্বশেষ যে কনফিউশনটা তৈরি করেছেন সেটা হলো যখন বিএনপি একটু এম্বারাসড। বিএনপির কিন্তু প্রথম স্ট্যান্ড আবার খুব ইন্টারেস্টিংলি ভালো ছিল আমার চোখে। প্রথমেই তারা বিএনপির মহাসচিব গিয়ে দেখা করেছেন এবং বলেছেন যে এটা তার ব্যক্তিগত বিষয়, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। সে যদি যাই করে থাকে এটা দায় দায়িত্ব তাকে নিতে হবে, পার্টি এটা অন করে না একেবারে। কিন্তু ইদানিং কিন্তু আবার বিএনপি এটা আর বলে না, তাকে ডিফেন্ড করার চেষ্টা করে, এটাকে ষড়যন্ত্র হিসেবে বলে। প্রথম ভূমিকার থেকে একটু মনে হয় তারা চেঞ্জ করেছে। এবং এইটার কারণ এটা হতে পারে যে সাফাদির সাথে যোগাযোগটা অব্যাহত আছে এবং সাফাদির রোলটা এখন মোর প্রো বিএনপি। আমি এই জায়গাটা বলে একটু শেষ করবো যে প্রো বিএনপি ভূমিকাটা এই জন্য বলছি, আমরা এরকম প্রশ্নও করেছিলাম গতকাল আমাদের পত্রিকায় যে ইন্টারভিউটা গেছে, মানে আজকের পত্রিকায়, সেই ইন্টারভিউতে বলেছিলাম যে তোমার এই ভূমিকাগুলি তো বিএনপির পক্ষে মনে হয়। তো সে বলেছে যে না, আমরা বিএনপির, সে সবসময় বিএনপিকে পিএনবি বলে। এটা একটা মজার ব্যাপার। আমাদের ইন্টারভিউতে সে ইমেইলে তাই লিখেছে। তার আগের যে জেরুজালেম অনলাইনেও তার একটা পিএনবি লেখা, মানে বিএনপিটা উল্টা
ভুলেই হয়তো করে, আমাদের সঙ্গে তাই করেছে। তো উনি বলেছেন যে বিএনপির সাথে আমাদের সম্পর্ক না, আমরা বাংলাদেশের মাইনরিটির নিগ্রহের ব্যাপারটাতে ইন্টারেস্টেড, এই ক্ষেত্রে বিএনপিও আমাদের আলোচনায় আসে, কিন্তু ওইরকম না। কিন্তু আমি যেটা বলবো যে উনি বহু আগে, আপনি যদি দেখেন একেবারে বছর দেড়েক আগের ইন্টারভিউতেও হি রেফার্ড টু মিস্টার রহমান, যার সাথে তার যোগাযোগ আছে এবং যিনি আশ্বস্ত করেছিলেন যে বাংলাদেশে যদি সরকার পরিবর্তন করা সম্ভব হয় তাহলে এখানে ইসরায়েলের জন্য দরজা খুলে দেওয়া হবে। নাও এইরকম কার কথা যিনি সাফাদি এটা মনে রেখে একটা ইন্টারভিউতে বলবেন, এটা সিগনিফিকেন্ট লোক হলে কেবল এরকম মনে থাকার কথা, এবং সেটাকে কোট করবেন উনি যে ইসরায়েলের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার কথার কারণে তিনি আশ্বস্ত বোধ করেন। যদিও হু দ্যাট মিস্টার রহমান ওয়াজ আমরা যখন জানতে চাইলাম, উনি প্রথমবার বললেন যে তার মনে হচ্ছে না, এখন উনি মনে করতে পারছেন না এই রহমানটা কি। তো এটা খুবই অস্বাভাবিক। পরে আবার আরেকটা টকশোতে, যেটা আমরা টকশোতে অস্বীকারই করছেন, তিনি এখন অস্বীকার করছেন যে তারেক রহমান নামে কাউকে উনি চেনেনি। তারেক রহমান না, রহমান, মিস্টার রহমান। না, আমরা তারেক রহমান বলেই তার ইন্টারভিউ করেছি, আমরা তারেক রহমানের ছবি দিয়েছি, বরঞ্চ বলছেন যে এই রহমান একজন মানে সাইড ওয়াকে তার দেখা হয়েছে, একজন জাস্ট করমর্দন, এর বেশি হয় নাই ওই রহমানের সাথে। নাও আমরা আবার নতুন ইন্টারভিউ করব, তুমি এখন বলতেছো যে একটা মিস্টার রহমানের সাথে তোমার জাস্ট করমর্দন হয়েছে, হাই হ্যালো, নাথিং মোর দ্যান দ্যাট। হোয়ারএজ 1.5 বছর আগে তুমি ইন্টারভিউতে বলছো যে একজন মিস্টার রহমান তোমাকে আশ্বস্ত করেছে এবং তুমি স্বস্তি বোধ করেছো যে তারা ক্ষমতায় আসলে আসবে। তো এটা কিন্তু তার নিজের পাবলিশড ইন্টারভিউর মধ্যে বড় রকমের বৈপরীত্য। তো আমার কাছে যেটা মনে হয়, বিএনপি যে এখানে একটু অস্বস্তিতে পড়ে গেল পুরো ব্যাপারটা নিয়ে, বিব্রতকর অবস্থা, তখন যেহেতু এটা কনভিনসিংলি এই ব্যাপারটাতে বিএনপির জন্য আর কিছু করা যাবে না, তো জেনারেলি যেটা করা হয়, when you cannot convince, the best thing is to confuse. এই কনফিউজ করে দেওয়ার জন্য এটার মধ্যে আপনি যদি দেখেন যে ইন্টারভিউটাতে তারেক রহমান সজীব ওয়াজেদ জয়ের কথা বললো, এটা কিন্তু এটা মানে অযাচিত ভাবে, মানে there was no reason। জি, আমি এই ইন্টারভিউর ব্যাপারে আজিজ ভাই যদি দেখে থাকেন, যে যেটা একটা ইন্টারভিউতে উনি জয়ের কথা বলছেন এবং অনেকেই দেখেছি আমরা, এই বিষয়ে আপনি কি বলবেন? উনি বলছেন কনফিউজ করার জন্যই এই ধরনের একটা ইন্টারভিউ আনা হয়েছে। ধন্যবাদ। আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে সাফাদি এবং আপনার আসলাম চৌধুরীর ঘটনাটা শুরু থেকে আমি এখনো কনফিউজ, আমি কনক্লুশনে এখনো আসতে পারছি না। এটা দুটো কারণ, এর মধ্যে নতুন কনফিউশন এটা। হ্যাঁ, এটা মিলেই কনফিউশন এই কারণেই যে সাফাদি যে অনেক আগের থেকে এই দেশের স্বাধীনতা সংগ্রামের সময়েও আপনার এই ইসরায়েলি ইহুদিরা, এই মোসাদ বাংলাদেশের অস্থায়ী সরকারকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তখন ওই সরকার রিফিউজ করেছে, কারণ ইহুদিদের সাথে মুসলমান জাতির কোনো সম্পর্ক হতে পারে না। কারণ মুসলমান, আমাদের নবীজিও বলেছেন, সহিহ হাদিসেও আছে যে ইহুদিদের কোনো স্থায়ী আবাস হবে না, এবং মুসলমান হিসাবে আমরা এখনো মুসলমান হলে এটা বিশ্বাস করি। ইয়েস, সহিহ হাদিসের কথা, এবং এটা নবীজির রেফার করে। তো এখন কোরআনের এটা আসবে কোত্থেকে? না, যাই হোক, এখন আমার বক্তব্য হচ্ছে যে আপনার ধরেন এই যে জুলাইয়ের 29 তারিখ 15 সালে যে জেরুজালেম অনলাইনের সেখান থেকে শুরু করে এই পর্যন্ত যে মোসাদ্দেবের বক্তৃতা, সাফাদির বক্তব্য এক এক সময় এক এক রকম কিন্তু শিফট করেছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আসলাম চৌধুরী ভারতে গেলেন এবং দিল্লিতে যে অর্গানাইজেশন দাওয়াত করলো সেটা হলো ভারতীয় সিটিজেন সিকিউরিটি কাউন্সিল, তার আহ্বায়ক বলেছে ভারতে দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে সরকারকে উৎখাতের কোনো ষড়যন্ত্রের আলোচনা হতে পারে, এটা মানে অস্বাভাবিক, তারাই বলেছে। তো এটা হলো যারা অর্গানাইজ করেছে তারা। এটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা বিএনপির পক্ষ থেকে না, ভারতীয়, আমার কাছে নোট আছে, ভারতীয় আপনার দিল্লিতে সাফাদিকে
আমন্ত্রণকারী সংগঠন ভারতীয় সিটিজেন সিকিউরিটি কাউন্সিলের আহ্বায়ক বিজয় কুমার বলেছে, দিল্লিতে এসে কেউ বাংলাদেশের অভ্যুত্থান করার পরিকল্পনা করা অবিশ্বাস্য। না, এটা তো আরো বলেছে, এটা সাফাদিও বলেছে। আমি বলি এই সাফাদি তো বলবে, যারা ইনভলভ তারা তো এটা বলবে না। যাই হোক, আমি বলছি যে আমরা যদি এই আলোচনাটাতে থাকি যে বাংলাদেশের এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে নানা বিষয়ে প্রেক্ষাপট তৈরি করার জন্য বা একটা পরিস্থিতি তৈরি করার জন্য মোসাদ, আমরা জানি যে বাংলাদেশে যতগুলো টার্গেট কিলিং হচ্ছে প্রতিটির ক্ষেত্রে সাইট ইন্টেলিজেন্স নামে একটি সংস্থা সাথে সাথে বিবৃতি দিচ্ছে, সাথে সাথে বিবৃতি দিয়ে বলছে এটা আইএস করেছে, সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে। আমরা দেখি যে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের আইএস নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বাংলাদেশের কথা বলছে তারা, বাংলাদেশে বা এই অঞ্চলে আইএস নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ এবং ইউএস একসাথে কাজ করবে, মানে কাজ করতে চায় তারা, আর বাংলাদেশ বলছে না তারা নাই, অতএব কাজ করার কিছু নাই। এই অবস্থার মধ্যে এই তৎপরতাগুলি, এই জিনিসটাকে কিভাবে আমি বলছি যে ওই জিনিসগুলি যেগুলি পত্রপত্রিকায় এসছে সেটাই আমরা এক একজনের ব্যাখ্যা এক একজন না দিয়ে আমরা এই আলোচনাটা। আচ্ছা ঠিক আছে, আমি সেটাই বলছি। ধরেন আগে মোসাদটা কি এটা বুঝতে হবে, কারণ ইসরায়েলের সাথে পৃথিবীর ৬২টা দেশের সাথে কোনো কূটনৈতিক সম্পর্কই নাই, এবং ওয়েবসাইটে গেলে দেখা যায় পৃথিবীতে কমপক্ষে ৩০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এই মোসাদ কিন্তু হত্যা করেছে। সুতরাং এটাকে শুধুমাত্র হেলা করলে হবে না। মোসাদ যদি বাংলাদেশের কোনো অ্যাফেয়ার্সে ইন্টারভেন করে তাহলে আমি এটাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করব, কারণ এই মোসাদের সাথে ভারতের রয়ের সাথে ঘনিষ্ঠতা, ভারতের সাথে ডিফেন্স ফ্যাক্ট, চীনের এমএসএস গোয়েন্দা সংস্থার সাথে তার রিলেশন, এবং সিআইএর তো মানে সে তো আছেই। তো এখন সিআইএ থাকা মানে পুরা পশ্চিমা দেশ আছে, এবং এই ইসরায়েলের সাথে মানে পরোক্ষভাবে অনেক মুসলিম দেশেরও আপনার সম্পর্ক আছে, এমনকি শোনা যায় প্রত্যক্ষ আছে। আবার আইএস নাকি তারা আইএস এর জঙ্গিদেরকেও আবার চিকিৎসা দিয়ে থাকে। সুতরাং এই মোসাদ হচ্ছে ভেরি পাওয়ারফুল। আমি যেভাবে দেখি যে এখন আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের যে ভৌগোলিক কারণেই যে এইখানে যে সাবকন্টিনেন্টে বিশেষ করে আমাদের যে অবস্থান, এবং সারা বিশ্বে আমি মনে করি যে রাষ্ট্র হিসাবে আমেরিকা এই সারা বিশ্বটাকে তছনছ করে দিচ্ছে। এই মুহূর্তে আমরা স্বাধীনতা সংগ্রামের বিরোধী এই আমেরিকার সেন দৃষ্টি আমি মনে করি বাংলাদেশের উপর পড়েছে, এবং আমাদের সরকারও কারণে অকারণে এই আমেরিকাকে উত্তপ্ত করেছে, এই মন্ত্রীদের সম্পর্কে ছোটখাটো কথাবার্তা বলে উত্তপ্ত করেছে। এবং মোসাদ যেহেতু আমি বলছি যে আমেরিকা না, এটা আপনি দেখেন যে আপনার 60s, আমি আগেও বলেছি 60s 70s আপনার সমাজতন্ত্র ছিল এই পশ্চিমা দেশের প্রধান রাইভেল। এটা যখন ধ্বংস হয়েছে, বিশ্বের সেকেন্ড লার্জেস্ট আপনার কমিউনিটি হচ্ছে মুসলিম। এখন এই মুসলিম দেশের যদি একমাত্র ঐক্য হয়ে যায় তাহলে পশ্চিমাদেরকে ফেস করতে একমাত্র মুসলিম দেশটাই পারত। কিন্তু সেখানে দেখেন মুসলিম লিডারদের অনেক দোষ আছে তাদের, কিন্তু লিডারদেরকে কিন্তু অলরেডি আপনার হত্যা করা হয়েছে। আপনার দেখেন সাদ্দামকে হত্যা করে বলা হয়েছে ভুল, লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করে বলা হয়েছে ভুল। এখন একমাত্র ইনট্যাক্ট আমি বলবো 2-3টা দেশ আছে, তার ভিতরে বাংলাদেশ উদীয়মান। এই দেশ মুসলিম দেশকে আমি মনে করি যে এটাও ধ্বংস করতে চায়, তারা এই মুসলিম শক্তিটাকে ধ্বংস করে দিতে চায়, এবং মোসাদ তার টুলস হিসাবে কাজ করছে। এই অবস্থার মধ্যে আমাদের দেশের অবস্থা যেটা আজিজ ভাই বললেন, তো সার্বিকভাবে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি একটু আজিজ ভাইয়ের সাথে একটু দ্বিমত করে আসি। আসলে মোসাদ কি, মোসাদ কেন, এর অস্তিত্ব কি কারণে এই জায়গায়, এবং তাদের কর্মপন্থা এই রূপের বা এই প্রকৃতির কেন, এটা বুঝতে হবে। উনি হাদিস দিয়ে শুরু করেছেন, আমি উভয় জিনিসটাকে না যে বলি এইভাবে যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের এক্সোডাস এবং জেনেসিস এই দুটি অধ্যায় বা দুটি চ্যাপ্টার যদি আমরা পড়ি, তাহলে ইহুদিদের যে বেঁচে থাকার চেষ্টা বা ইসরায়েল স্থাপন করার চেষ্টা, এর যে সত্যিকার ডাইনামিক্স, এটা আমাদের কাছে পরিষ্কার হবে। অর্থাৎ পৃথিবীতে দুই ধরনের জু, একটা হচ্ছে অর্থোডক্স জু, একটা হচ্ছে জায়নিস্ট জু। আজকে মেহেদী সাফাদি যাকে নিয়ে আমাদের কথা হচ্ছে, এবং যে লিকুদ পার্টি এবং মোসাদ নিয়ে কথা হচ্ছে, এই মোসাদ, লিকুদ পার্টি এবং মেহেদী সাফাদি এনারা বিলং করেন জায়নিস্ট জু লবির ক্ষেত্রে। অর্থাৎ তারা বিশ্বাস করেন
যে যদিও বিবলিক্যাল সেন্সে তাদেরকে অভিশপ্ত করা হয়েছে, খোদা তাআলা অভিশাপ দিয়েছেন যে তোমাদের নিজস্ব কোনো ভূমি থাকবে না, তোমরা পৃথিবীর শেষ দিন পর্যন্ত তাড়িত হবে। তারা বিশ্বাস করেন যে যেভাবেই হোক না কেন, ক্ষমতা প্রয়োগ করে হোক, ছলে বলে কৌশলে হোক, আমাদের নিজস্ব একটা স্টেট থাকবে, সেই স্টেটটা হবে স্টেট অফ ইসরায়েল। অন দ্য আদার হ্যান্ড অর্থোডক্স জু তারাও কিন্তু দুর্বল না, তারা জনসংখ্যার দিক দিয়ে 50-50 এবং তাদের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য আছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা আবার বিশ্বাস করেন যে জায়নিজম যে তত্ত্বটি, জায়নিস্টদের যে চেষ্টা ইসরায়েলকে সেটেলমেন্টের মধ্য দিয়ে, দখল করার মধ্য দিয়ে অস্তিত্ব দেওয়া, এটা তারা পক্ষপাতী না। তারা একটা কৌশল বেছে নিয়েছে। কৌশলটা হচ্ছে এই, যদি তারা প্রমাণ করতে পারে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো কোনো অবস্থায় পৃথিবীর শান্তি, শৃঙ্খলা এবং সৌহার্দ্যের জন্য সঠিক নয়, সেই ক্ষেত্রে জায়নিজমের যে অন্তিম তত্ত্ব সেটা সত্য প্রমাণিত হয়, এবং এই পরিস্থিতিকে ব্যবহার করে ইসরায়েল শুধুমাত্র ইসরায়েল নিজেকে সুসংহত করা নয়, ইসরায়েলের ব্যাপ্তি, তার প্রভাব, তার ক্ষমতা একে খুব সুচারুভাবে, সাবলীলভাবে ছড়িয়ে দিতে পারে। সেই স্কিম, সেই কর্ম পরিকল্পনার মাঝে কিন্তু বাংলাদেশ পড়ে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে আসলাম চৌধুরীর প্রাসঙ্গিকতা কোথায়? আসলাম চৌধুরীর প্রাসঙ্গিকতা হচ্ছে ওখানেই, যেটা একটু আগে প্রোগ্রামে আগে আমরা আলাপ করলাম। আপনি খেয়াল করে দেখবেন যে মোসাদের মেথোডোলজি যদি আমরা স্টাডি করি তার একেবারে সূচনা লগ্ন থেকে, তারা কিন্তু সবসময় ধর্মীয়ভাবে উগ্র, সাম্প্রদায়িকতায় পুষ্ট যে গোষ্ঠীগুলো, সেগুলোকে বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে আরো শক্তিশালী করে, যাতে করে একটি জায়গায় অরাজকতা সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং সেই উপলক্ষ, সেই উসিলাটাকে ব্যবহার করে তারা সেই জায়গায় গিয়ে ঢুকতে পারে। আজকে আপনি দেখবেন যে 5ই জানুয়ারি নির্বাচনের পরবর্তী সময়, অর্থাৎ 2015 সালের, বিশেষত 2015 সালের 5ই জানুয়ারির পরে যে পেট্রোল বোমা অগ্নি সন্ত্রাসের যে 93 দিনের ধারাবাহিক নাশকতা আমরা দেখেছি, আজকে মোসাদ দেখছে যে তার সময় এসেছে পরোক্ষভাবে পেছন থেকে প্রণোদনা দেওয়ার থেকে প্রত্যক্ষভাবে প্রণোদনায় চলে যাওয়া যায়। যার দরুন আজকে এই আসলাম চৌধুরী, মেহেদী সাফাদির যে মিথস্ক্রিয়া, যেটা ভারতে সংগঠিত হয়েছে, এবং jerusalemhotline.com যেটা প্রকাশিত হয়েছে, যেখানে মিস্টার রহমান, ইউরোপে অবস্থিত একজন বাংলাদেশের নেতা, যিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো এই সরকারকে উৎখাত করার ক্ষেত্রে, আমরা তোমাদেরকে ব্যবসায়িকভাবে, রাজনৈতিকভাবে একটি এন্ট্রি বাংলাদেশে দিব। এই ব্যাপারগুলোর থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, অর্থাৎ মোসাদের নিজস্ব একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের কোনো একটা জায়গায় বিএনপি এবং জামাত ইসলামীর যে ক্ষীণ স্বার্থ চরিতার্থ করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের একটা সন্ধি বিন্দু বা সন্ধি জায়গা আছে, এটা একদম পরিষ্কার। এবং আপনি একটু আগে সজীব ওয়াজেদ জয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, বঙ্গবন্ধু দহিত্রতার ব্যাপারে কথা তুললেন। দেখেন, বহু যুক্তি আছে যেটা দিয়ে প্রমাণ করা যায় যে মেহেদী সাফাদির এই কথাটি সম্পূর্ণভাবে মিথ্যা। সবচেয়ে বড় কথা এটা হচ্ছে সেই ভিডিওটা কেউ দেখলেই বুঝতে পারবে, এই ভিডিওটা দেখলেই সবুজ ব্যাকগ্রাউন্ডে। এবং সবচেয়ে বড় কথা, আমি একটা খুবই স্থূল যুক্তি দিব, আমার মনে হয় যুক্তিটা গ্রহণযোগ্য হতে পারে, যে দেখুন একটা ছবি শুধু আপনাকে দেখাই, যেটা এখানে দেখানো হচ্ছে না। মেহেদী সাফাদি তার ভারতের একটি ভ্রমণের সময় সেই হোটেলের যে ডোরম্যান, অর্থাৎ যিনি গাড়ির দরজা খুলে দেন বা হোটেলের দরজা খুলে দেন বা লাগেজ নিয়ে হেল্প করেন, তার সাথে কিন্তু একটা ছবি তার ফেসবুকে দিয়েছেন। ওনার ফেসবুক বিশ্লেষণ করলে আপনি দেখবেন তিনি একজন কম্পালসিভ সেলফি অ্যাডিক্ট মানুষ, অর্থাৎ তিনি যেখানেই যাচ্ছেন, যেই অবস্থায় থাকছেন, একটা সেলফি তুলছেন। আসলাম চৌধুরীর সাথে 5টি স্থানে বিভিন্ন জায়গায় তার সেলফি আছে, এবং বিভিন্ন দেশে যেখানে যাচ্ছেন যতদিন সেলফি, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্তান, যিনি আবার আমাদের দেশের তথ্য প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা, বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধুর নাতি, তার সাথে তিনি মিটিং করলেন, কথা বললেন, কিন্তু একটা সেলফি তুললেন না। আমার কাছে এটা একেবারেই গ্রহণযোগ্য মনে হয় না। আর সবচেয়ে বড় কথা কি দেখেন, আপনি যে কথাটা বললেন, যে ইন্টারভিউটা ফেসবুকে ছড়ানো হচ্ছে, আপনারা জানেন যে আজকে নতুন এই আধুনিক যুগে সিজিআই নামে একটা কথা আছে, কম্পিউটার জেনারেটেড ইমেজারি। এই ছবিটা, এই দুটো ছবি না দেখালেই হয় না। দেখেন পিছনে সবুজ ব্যাকগ্রাউন্ড, তারপরে সিজিআই ব্যবহার করে, কম্পিউটার জেনারেটেড ইমেজারি ব্যবহার করে এখানে সজীব ওয়াজেদ জয়ের ছবিটা বসিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি বলছি এই কারণে যে মেহেদী সাফাদির কোনো পক্ষেই কোনোভাবেই এই সবুজ দেওয়ালের দিকে তাকিয়ে সজীব ওয়াজেদ জয়ের ছবি দেখা সম্ভব না। তার মানে যে সম্পর্কের গভীরতা, এর গাঢ়, এর প্রস্থ, এর ঘনত্ব কোন জায়গায় পৌঁছেছে, যে আজ মেহেদী সাফাদি জাতীয়তাবাদী দল বিএনপিকে বাঁচানোর জন্য, আসলাম চৌধুরীকে শেল্টার দেওয়ার জন্য এই পরিমাণ বিচার মিথ্যাচার করত। তাহলে বাংলাদেশের রাজনীতিতে মনে রাখেন, একটা ছোট্ট জিনিস বলি,
বিভিন্ন সংগঠনের নাম এসেছে যে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের জন্য তাকে ডাকা হয়েছে। দেখুন, এই ছবিটির পিছনে দেল আভিভ অর্গানাইজেস কথাটা আছে। দেল আভিভ কোনো সংখ্যালঘু ব্যক্তির স্বার্থ সংরক্ষণের প্রতিষ্ঠান নয়। দেল আভিভ তেল আভিভ চার্টারকে সমুন্নত করার প্রতিষ্ঠান। এই ছবি তো আর মিথ্যা বলছে না, এখানে আসলাম চৌধুরী, এখানে মেহেদী এনসাফাদি। সুতরাং উনি সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের জন্য গিয়েছেন, সেটা যেমন সত্য নয়, ঠিক একইভাবে ইন্টারনেটে গিয়ে তেল আভিভ চার্টার কি বলে এটা যদি পড়া হয় আমার মনে হয় প্রতিটি লোক শিহরিত। আমি তাহলে রাশিদ খানের কথা ধরে বাংলাদেশে তাহলে কি আমরা বাংলাদেশে অ্যাক্টিভিটিস চালানোর জন্য মোসাদ বিএনপিকে নিয়েছে, না মোসাদকে বিএনপি তার প্রয়োজনে বাংলাদেশে আনছে? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখবো। তার আগে একটা দর্শকের একটা প্রশ্ন আছে, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি জি, আমি ময়মনসিং থেকে বলছিলাম, আনিসুজ্জামান ভুলু। জি, আমার প্রশ্ন নাইমুল ইসলাম খান সাহেবের কাছে। উনি একটু আগে তার ভাষ্যে বললেন যে মেহেদী এনসাফাদি এক এক সময় এক এক রকম কথা বলছেন। উনি যদি এক এক সময় এক এক রকমই কথা বলে থাকেন, তাহলে আসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ কিভাবে প্রমাণ করবেন? আমার প্রশ্ন। ধন্যবাদ। মানে আসলাম চৌধুরীর তো মিথ্যা হতে পারে, কারোর বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করা কাজ আমার না, বা আমাদের কারোরই না। আসলে আমরা যে তথ্যপত্রগুলি পাচ্ছি আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করছি। আমি কিন্তু বলি নাই যে সাফাদির সকল বক্তব্য পরস্পর বিরোধী। আমি বলেছি তার কিছু বক্তব্য পরস্পর বিরোধী, কারণ তিনি আজকের এই সিচুয়েশন তৈরি হওয়ার অনেক আগে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন, এটা হয়তো আমরা এই অনুষ্ঠান থেকে বলতে পারি আসলাম চৌধুরীর সাথে একমাত্র ছবি আছে, আর অন্যখানে ছবি অন্যদের ছবি নাই। আরো ব্যাপার আছে, এই যে এখানে যে ছবিটা দেখানো হচ্ছে, দেখেন আমিও বাংলাদেশের একজন খুবই স্পর্শকাতর ইসলামী পত্রিকার একজন সম্পাদক, আমরা একসাথে ভারতে গেছি এবং অনেক জায়গায় আমাদেরকে স্বাগত জানাতে গিয়ে মালা পরানো হয়, ধূপ দেওয়ার হয়, তারপরে কপালে টিপ দেওয়া হয়। এখন উনি যেহেতু ওনার বিশ্বাসে অটল, উনি কিন্তু মালাটা হাতে নেন, টিপটা দিতে দেন না। এখন মেহেদী এনসাফাদি যখন বাংলাদেশের মানুষ হয়ে যাবেন, ওনারও কিন্তু সেই রকম দায়িত্ব ছিল, কারণ একটা ইসরায়েল কিন্তু বাংলাদেশের সাথে সখ্য করার চেষ্টা, আজিজ ভাই বলেছেন মুক্তিযুদ্ধকালীনও তাদের সহযোগিতা রিফিউজ করা হয়েছে। আর ইসরায়েল কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিতে চাওয়া প্রথম দেশ, সেটাও বাংলাদেশ রিফিউজ করেছে, কারণ স্বীকৃতি দেওয়া মানে পারস্পরিক হয়ে যাবে, এটা বাংলাদেশ নেয় নাই। তো সুতরাং আমাদের ব্যাপারে ইসরায়েলের ইন্টারেস্টের ব্যাকগ্রাউন্ড আজিজ ভাই বলেছেন এবং এটাই সত্য এবং অব্যাহত। এবং আপনার প্রশ্নটার কিন্তু জবাব রাশেকের কাছে ছিল। রাশেক বলেছিলেন যে এটা যে বিএনপি গেছে, সাফাদি এসছে, শুধু এটা না, আসলে দুইজনের ইন্টারেস্টই একটা জায়গাটা পয়েন্টে গিয়ে মিলে গেছে এবং দুইজনেরই ইন্টারেস্টের কমন পয়েন্ট আছে। আসলাম চৌধুরী কোথায় অ্যাকিউজড হচ্ছেন এবং কোথায় তিনি আসলে আইনগতভাবে জড়িয়ে যাচ্ছেন? আইনে তো পরিষ্কারভাবে একটা কথা বলা আছে, যে কোনো ব্যক্তি যদি পারজারি কমিট করে তিনি, এটাই কিন্তু একটা অপরাধ, তাকে জেল দেওয়ার জন্য এটাই যথেষ্ট। সমস্যা হচ্ছে তিনি প্রথমে একবার বলছেন চিকিৎসার জন্য যাচ্ছেন, পরবর্তী সময় তিনি বলছেন তাকে একটা যুব সম্মেলনে দাওয়াত দেওয়া হচ্ছে। তৃতীয়ত এখন দেখা যাচ্ছে দেল আভিভ অর্গানাইজেস, দেল আভিভ চার্টার, সেই অনুষ্ঠানে তিনি যাচ্ছেন। অর্থাৎ তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই দেশ যার সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবেন না, সেই দেশের দেল আভিভ চার্টার রক্ষা করার অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারেন না। সেখানে এটা ক্রাইম। উনি কি বলছেন সেটা বড় কথা না, আপনি দালিলিকভাবে কি পাচ্ছেন সেটাই সবচেয়ে বড় কথা। এবং সেই জায়গায় তিনি আইনগতভাবে বাধাগ্রস্ত হবেন এবং বিচারের সম্মুখীন হবেন এবং তার বিচার হয়ে যাবে, তার সাজা হবে। আমি এটাকে অত বড়, তার সাজা হবে এইটাকে অত বড় করতে চাই না। তার থেকে বড় যেটা করতে চাই, যেটা নিয়ে আপনি মোসাদ তৎপরতা এবং বাংলাদেশের স্বার্থ, এবং সবচেয়ে বড় কথা যে আমি আজকে আমার নিজস্ব রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমি আমার শত্রু রাষ্ট্র অথবা যেই রাষ্ট্রের সাথে আমার কোনো সৌহার্দ্য নেই, বরঞ্চ যেই রাষ্ট্র ফিলিস্তিন তার সাথে আমার সৌহার্দ্য আছে। না, আমি এখানে আপনার এই কথাটা নিয়ে আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন যে কোনো ষড়যন্ত্র করা যায়, মানে এখানে উনি এটা বলেছেন যে ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য যে কোনো ষড়যন্ত্রই বৈধ, এই কথাটা উনি বলেছেন।
আমরা পত্রপত্রিকায় দেখেছি উনি এখন স্পষ্টভাবে বলেছেন। আমি একটা বাক্য বলে দিই, এটা নরমালি তো যখন বিএনপি ওনার ভাষায় দেশে এখন ন্যায় নীতি নেই, তারা তো এটাকে ষড়যন্ত্র ভাবে না, তারা এটা ভাবে পরিকল্পনা। জি, তাদের দৃষ্টিতে কিন্তু এটা কৌশল। আমার প্রথম বক্তব্য হচ্ছে কেউ যে আমরা তিনজন, আবার কেউ কেউ হয়তো এটাও বলেন যে আমরা সুভাষ বসু, নেতাজি হ্যাঁ আমরা আমি মানে জাপানের সাথে হাত মিলিয়েছে, মানে আমরা তিনজন যে আলাপ করলাম, জি, তাতে সাফাদি সম্পর্কে আমরা যে আলোচনাটা করলাম এবং আসলাম চৌধুরী সম্পর্কে যে ধারণা, তারা একটি সরকার উৎখাতের জন্য এটা আসছে। আমরা আসলাম চৌধুরী সাফাদি বাদ দিয়ে আমরা যদি এটা আসি যে মোসাদকে আনা হচ্ছে অথবা মোসাদ বিএনপির হাত ধরে আসছে বা বিএনপি পারমিট করছে, আমি ওইটাই বলছি, এই জিনিসটা আমি ওইটাই বলছি। আমি বলছি যে এটা ষড়যন্ত্র, একটা সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র, এবং আসলাম চৌধুরী বিএনপির পক্ষ থেকে আপনার সাফাদের সাথে বৈঠক করেছে বা ষড়যন্ত্র করেছে, এবং সেলফি মেরে মেরে এটা ফুলের মালা সহ ছবি টবি দিয়ে এটা ওপেন ডিসকাশন, এইভাবে ষড়যন্ত্র হয়, এটা আমার কোনোদিন জানা ছিল না। এই প্রথম আমি পাইলাম যে একটা ষড়যন্ত্র হচ্ছে এবং সাথে সাথে এটাকে সেলফি দিয়ে সব জায়গায় ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আমার ইতিহাস জানা নাই। দুই, কারণ ষড়যন্ত্র গোপন থাকবে। দুই, এবং এই দুইজনের যে এই শুরু থেকে এই পর্যন্ত এবং তাদের যে স্ট্যান্ডার্ড, এবং তারা একটা সরকার উৎখাতের ষড়যন্ত্র করতে পারে, এটাই আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, তো আর বিএনপির সাথে ইসরায়েলের সাথে নিয়ে বা আপনার মোসাদের সাথে ষড়যন্ত্র করা, যদি করেছে কি করেছে না এটা আমি বলছি না, কিন্তু তাদের রাজনীতির সাথে এটা যায় না, এটা কোনোভাবেই যায় না। আর যদি ষড়যন্ত্র করেও থাকে, আমি সত্যও ধরি এইটা বাংলাদেশে কারো পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এটা আওয়ামী লীগও যদি করে, এটা বিএনপিও করে বা অন্য কোনো পার্টিও করে, এখানে ইসরায়েলি বা ইহুদির সাথে সম্পর্ক বাংলাদেশে গড়ে তোলা সেই পরিস্থিতি এখনো হয় নাই, এটা সম্ভবই না, এটা অবাস্তব। সুতরাং এটা আমার মনে হয় যে আমরা অত্যন্ত ওভার প্লে করছি। এই ওভার প্লে করে আমরা যেমন আগে বলেছি যে এই কাজ করার বিনিময়ে বা সম্পর্ক প্রতিষ্ঠার বিনিময়ে বা সহযোগিতার বিনিময়ে, এই যে মোসাদকে বাংলাদেশে একটা পরিবেশ তৈরি করা বা কাজ করার তৈরি করা, যেটা আমরা বলছি যে বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি করার জন্য অভিযোগ করা হচ্ছে, টার্গেট কিলিং গুলি হচ্ছে, সেটার পেছনে মোসাদ জড়িত কিনা এই ধরনের সন্দেহ তোলা হচ্ছে। না না না, মোসাদ জড়িত টার্গেট কিলিং এ থাকতে পারে, এটা কিন্তু আমি অস্বীকার করছি না, যেহেতু তাদের এই বিষয়ে সুখ্যাতি বা কুখ্যাতি আছে, এবং তাদের যে নেটওয়ার্ক, তাদের যে নেটওয়ার্ক, এবং ইতিমধ্যে সারা বিশ্ব জুড়ে তারা যে গুরুত্বপূর্ণ লোকদের হত্যা করেছে, বাংলাদেশেও যে করবে না এটা তো আমি অবিশ্বাস করছি না, করতে পারে। আমি ওইটাই বলছি যে আগে যেমন বলছি, আমরা সবাই সবসময়ই বলছি যে দেশে আইএস আছে, এখন আইএস নাই করে আমরা আর কুল পাচ্ছি না। এখন যদি যেমন এখন বলা হচ্ছে মোসাদ আসে, এখন সৌদি আরব যদি বলে যে আচ্ছা মোসাদ আসে, তাহলে আমরা এখন বাংলাদেশের সব সব বন্ধ করে দেবো, তখনই বলবো না মোসাদ নাই। এইগুলি করলে হবে না। মোসাদ একটা সমস্যা বাংলাদেশের জন্য, এটা ভাবতে হবে। আইএস যেমন সমস্যা, মোসাদও সমস্যা, সুতরাং এটাকে ওইভাবেই হ্যান্ডেল করতে হবে, এবং এটা কারো উপরে দায় চাপা দিয়ে আপনার এই শত্রুকে ঘরে ঢুকতে দেওয়া উচিত। এটা আজিজ ভাই যেটা বলছেন, হ্যান্ডেলটা ঠিক হচ্ছে না, এই কথাটা আছে যে হ্যান্ডেলটা ঠিক হচ্ছে না, বর্তমান সরকার যেভাবে হ্যান্ডেল করতে যাচ্ছে। আমার পত্রিকা ছিল আমাদের সময়, তখন আমরা ভুল হইলেই পরের দিন সরি বলতাম, তো সরি বলার পর আমার একটা বদনাম হয়ে গেল যে আমি সরি এডিটর। এখন কথাটা হলো, এটা হলো শুরুতে, কিন্তু লঙ্গার টার্মে দেখা গেল আমার ক্রেডিবিলিটি, আমার পত্রিকার ক্রেডিবিলিটি বাড়লো এই অর্থে যে এই পত্রিকাটা ভুল করলেও সরি বলতে দেরি করে না, তার মানে আমি কারেক্ট করে দিই আমার পাঠককে। আমার ভুল হতে পারে, আমি ভুল অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু যদি হয়ে যায় আমি তাড়াতাড়ি কারেক্ট করি, তাড়াতাড়ি স্বীকার করি। এখন এইখানে ওই স্ট্র্যাটেজি, বাংলাদেশ লুকায় না তার অসুখ, বাংলাদেশ লুকায় না তার ষড়যন্ত্র। মোসাদের ব্যাপারটা এক্সপোজ করার মাধ্যমে প্রথম যে বেনিফিটটা পাবো, তাদের এই পরিকল্পনা তো আর বাস্তবায়ন হবে না। বাংলাদেশ লুকায় না যেহেতু আপনি বললেন, আমরা দেখি যে বিভিন্ন সময় সাংবাদিকদের সাথে, সিনিয়র সাংবাদিকদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী খুবই বলেছেন এই মানে রায় ঠেকানোর জন্য। আমি এটা ছোট্ট কথা বলি, এটা কিন্তু আমেরিকা জাতিসংঘ মহাসচিব তাকে ফোন করেছিল, যেগুলো মিডিয়ায় আসে, সব বলে ফেলে। এগুলি পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এরকম বলে না জেনারেলি,
এবং এটাতে উপকার পায় বাংলাদেশ। আমি দেখেছি বাংলাদেশ উপকার পেয়েছে, এবং ওই অন্তত ওই পয়েন্টে তারা আর কিছু করতে পারে না। কিন্তু নাইম ভাই, উপকার যে পেলাম, এই যে আমরা যে বারবার বললাম যে সব আইএস আছে, আইএস আছে, আমরা কখনো বলি না তারাও বললো এইভাবে বলা হয়, এটার একটা প্রেসার তো আসে। ওই অর্থে কিন্তু আইএস এখন তো পশ্চিমা দেশ প্রমাণ করার চেষ্টা করছে আমাদের দেশে আইএস আছে, এটা প্রমাণ করতে পারলেই তারা ঢুকতে পারে। এখানে একটা শানসু সমরবিদ ওনার একটা কথা বলা দরকার। একটা স্টেট, একটা নেশন, একটা রাষ্ট্র, তাকে তো সিদ্ধান্ত নিতে হবে আপনি কি ডিসিট দিয়ে বা সিক্রেট দিয়ে সামনে আগাবেন, এটা কি পার্ট অফ ইউর স্ট্র্যাটেজি, কৌশল, নাকি ট্রুথ ইজ পার্ট অফ ইউর স্ট্র্যাটেজি, সত্য আপনার কৌশলের অংশ কিনা। যেটা নাইম ভাই একটু আগে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি চুজ করেছেন যে সত্যটা এক্সপোজ করে হচ্ছে তার কৌশল, এবং সেটার মধ্য দিয়ে আমরা যে সকল চক্রান্ত জানিয়ে দেওয়ার, মানুষকে সাথে নিয়ে সেই চক্রান্তকে আমরা মোকাবেলা করবো। আজকে দেখুন, আজকে তিনজন কিন্তু একটা জায়গায় আমরা একমত হয়েছি, আপনি সহ, সেটা আর যাই হোক, যে মোসাদ হোক, ইসরায়েল হোক, ইজ নট গুড, বাংলাদেশের জন্য এটা ক্ষতিকারক। এই সত্যটা বাইরে চলে আসার কারণে যে বেনিফিটটা হচ্ছে যে আমরা একীভূত হওয়ার একটা সুযোগ পাচ্ছি, এটা হচ্ছে বড় কথা। 2 নম্বর কথা, আজিজ ভাইকে উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলতে চাই, উনি আমার অনেক সিনিয়র, তাও বলতে চাই, আপনি এই যে এরিয়ান রেসের এস্টাবলিশমেন্ট এবং সেকেন্ড রেস যেটা, এটাকে অ্যানিহিলেশন করা, অর্থাৎ জার্মানিতে জু নিধনের যে কর্মপরিকল্পনা, এটা তো চক্রান্তই ছিল। এই চক্রান্তটি কিন্তু কোনোদিন গোপনে হয়নি, এটা একেবারে প্রকাশ্য দিবালোকে ওয়াইন পান করে চিজ ব্রেড মাখিয়ে সসেজ খাওয়া অবস্থায় 14 জন লোক একটি ডয়েচল্যান্ডের বেভারিয়ান ঘরের ভিতরে বসে প্রকাশ্যে সাংবাদিক রেখেই চক্রান্তটি করেছে, এবং প্ল্যান, এবং এটা বই আকারে বেরিয়ে তারা তো লেখে না যে আজকে চক্রান্ত করা হলো। সব চক্রান্ত আপনি ঢেকেই করবেন তা কিন্তু না, চক্রান্তের এফেক্টিভনেস নিয়ে হচ্ছে কথা। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে এই দেশের একজন নাগরিক হিসাবে, বিএনপি ক্ষমতায় যেতে চাওয়াটা তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে আমি জনগণের হাত ধরে ক্ষমতায় যাব নাকি মোসাদ বা ইসরায়েল বা সিআইএর হাত ধরে ক্ষমতায় যাব। সেই সিদ্ধান্তটা নিয়ে জনাব রহমান, অনেকে তারেক রহমান বলেন, আমিও মনে করি তারেক রহমান, আসলাম চৌধুরী মতো আর যারা আছে, সকলে মিলে সিদ্ধান্ত নিতে হবে যে বাঙালি কোনোদিন মোসাদের চক্রান্ত মেনে নিবে না। 1 2 নাম্বার, মোসাদের যে সম্পর্কের কথাটা আপনি আজকে তুলে ধরার চেষ্টা করছেন, আমার যে হাইপোথেসিস সেটা হচ্ছে মোসাদের বাংলাদেশের যে অবস্থানটা ছিল সেটা ছিল মাস্টার অ্যান্ড পাপেট রিলেশনশিপ, অর্থাৎ সে পিছন থেকে সিআইএ কে ব্যবহার করে জামাত ইসলাম এবং বিএনপি কে দিয়ে যা করানোর, যেমন ধরেন আইএসআই এর যে সাবেক প্রধান ছিলেন আসাদ দুরানি, তিনি কিন্তু কোর্টে স্বীকার করেছেন যে ইলেকশন কর্মকাণ্ড পরিচালনার জন্য, রাজনীতির জন্য তারা অর্থায়ন করত। এরকম কিছু কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু মোসাদ পিছন থেকে একটা প্রণোদনা দিত। এবং আপনি জানবেন যে প্রফেসর বেন কিরনান তার জেনোসাইড অ্যান্ড ইটস এক্সামিনেশন ফ্রম স্পার্টা টু দারফুর বইয়ে পরিষ্কারভাবে বলছেন যে 1971 সালের গণহত্যার সাথে জড়িত 195 জন পাকিস্তানি সেনা কর্মকর্তা, তারা কংগ্রেসম্যান চার্লি উইলসন তার বৈঠকের মধ্য দিয়ে, মেজর জেনারেল জিয়াউল হক যখন রাষ্ট্রপতি হলেন সেই সময় আফগানিস্তানে মোসাদ সিআইএ মিলে নন লিথাল এইড এই নামক একটি এইড দেওয়ার মধ্য দিয়ে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে কিন্তু মুজাহিদিন এবং তালেবানি মুভমেন্ট গড়ে তুলল। এখন সিরিয়াতেও দেখা গেল মোসাদ এবং সিআইএ দুজনে মিলে বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় যে দুটি দল প্রথম সংগ্রাম শুরু করলো, তাদেরকে নন লিথাল এইড নামক একটা জিনিস দেওয়া শুরু করলো। সেখানে বলা হলো তোমরা খাদ্য এবং ওষুধ কিনবে, কিন্তু খাদ্য ওষুধ না কিনে তারা কি করলো, 100 টাকা পেলো, 25 টাকার খাদ্য ওষুধ কিনলো, বাকি 75 টাকা অস্ত্র বরাবর করলো। সেটাই কিন্তু আজকে আইসিস, যেটা ছিল আইএসএল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সিআইএ এর সক্রিয় যেখানে থাকবে সেখানে মোসাদ সক্রিয় থাকবে, মোসাদ যেখানে সক্রিয় থাকবে সেখানে সিআইএ সক্রিয় থাকবে। এবং এটা আমাদের মনে রাখতে হবে যে আইএসআই যে গোয়েন্দা সংস্থাটি পাকিস্তান থেকে এখানে কলকাঠি নাড়ার চেষ্টা করে, সেটা আজকে মাস্টার পাপেট রিলেশনশিপ থেকে সরে এসে একটা বিবর্তনের মধ্যে দিয়ে আজকে হয়ে গেছে মাস্টার অ্যান্ড মাস্টার রিলেশনশিপ। সেটা কি, মোসাদের মেহেদী সাফাদি এবং জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, এই যে মিথস্ক্রিয়া, এটার ব্যাপ্তি, এটার প্রসারতা আরো বাড়বে। আজকে এটা প্রকাশিত হওয়ার কারণে হয়তো বা আমরা এটা থামাতে পারবো বলে আমরা আশা রাখতে পারি। আমাদের আহ্বান একটাই, যে গোয়েন্দা সংস্থা কোনোদিন কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার ভিত্তি হতে পারে না। এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, বাংলাদেশে আজকে জামাতে ইসলামের সুচিহ্নিত যুদ্ধাপরাধী যারা ছিল, রাজাকার আলবদর আল শামস, মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ, তারা কিন্তু 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তথা সিআইএ তথা মোসাদেরই পারপাস সার্ভ করেছিল। এটা যদি আমরা আজকে ভুলে যাই তাহলে কিন্তু আমরা ভুল করবো, আমরা তাহলে বুঝতে পারবো না মোসাদ আসলে কি করতে চায়। মোসাদ কিন্তু চাচ্ছে যে ওই যে উনি বলছেন, সবাই বলছেন আইসিস আছে,
কেউ বলেনি আইসিস আছে। অনেকে ধারণা করেছে, সরকার মাননীয় প্রধানমন্ত্রী ক্যাটাগরিক্যালি বারবার বলেছেন বাংলাদেশে আইসিসের কোনো অবস্থান নাই, তবে হ্যাঁ আইসিসের খেলাফত আন্দোলনের যে আদর্শ, সেই আদর্শের সাথে একমত পোষণকারী একটি গোষ্ঠী নিশ্চয়ই আছে। এটা রিটরিক মতো আইসিস এখানে নাই, কিন্তু খেলাফত আন্দোলন যেটা বলা হয়, আমি তো বললাম ওই জন্য ভারতকে হাদিসে আমাদের স্পেসিফিক হতে হবে। আপনি যদি কোরআনের বড়ি ইসরায়েলে যান, আপনি যেটা পড়েন, তাহলে আপনি কিন্তু প্যালেস্টাইন ইসরায়েলের যে আজকের যে অবস্থান, এই জায়গায় কেন আসছে, যে পুরো হোল ইকুয়েশন সমীকরণটা পরিষ্কার হবে। সুতরাং বিবলিক্যাল ঘটনা আমরা রেফার করব, এই যে রেটরিকও আমরা রেফার করব যখন এটার পিছনে সত্যিকার সূত্রটা আমরা জানবো। কেউ বলছে না এখানে আইসিস আছে। এখানে যেটা হচ্ছে আইসিসের একই মতাদর্শের কিছু মানুষ আছে যারা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ বলতে জিনিসটা বোঝায়, তারা যোগাযোগ স্থাপন করতে চায়, তারা ওই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায়। আর সেই সুযোগে বিএনপি জামাতকে ব্যবহার করে মোসাদ তার কিছু এজেন্টের মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে পৃথিবীর মানুষ মনে করবে যেখানে হস্তক্ষেপ করা প্রয়োজন। এই দেশের অবারিত যে গতিধারায় তারা এগিয়ে যাচ্ছে, যে প্রবৃত্তি। আমরা ধন্যবাদ, আমরা শেষ পর্যায়ে আছি। আমি শুধু আপনি আজিজ ভাই আপনার কাছে এটাই জানতে চাই যে বিএনপির এখানে টোটাল বিষয়টি কিন্তু আমরা বিএনপির দুইটি অবস্থান দেখলাম। প্রথম দেখলাম যে নাইম ভাই যেটা বললেন যে এটাকে কারেকশন করার যে ইয়ে করার, পরবর্তীতে দেখলাম যে না এটাতে ডিফেন্ড করা। এইটাতে কি তাদের মধ্যে মানে সন্দেহ জাগায় না তাদের প্রতি যে হ্যাঁ তারা এটা নিয়ে? কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি পার্টির থেকে ডিফেন্ড করে নাই। তবে এটা দেখা গেছে যে বিএনপির সেক্রেটারি জেনারেলকে প্যালেস্টাইনে আমাদের ওখানে গিয়ে তাদের বিএনপির উপরে যে ব্লেমটা আসতেছে সেটাকে মিনিমাইজ করার জন্য সেখানে গিয়ে কথা বলেছে, কিন্তু অফিসিয়ালি না। এখন হয়তো বিভিন্ন নেতা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলেছে। হ্যাঁ, তো আমি জাস্ট রাশেদের শেষ কথার ক্ষেত্রে আমি বলছি যে সিআইএ আসলেই আপনার মোসাদ আসে, সিআইএ আসলে রব আসে। যদি সত্যিকার অর্থেই এই সাফাদি যদি আপনার এই মোসাদকে রিপ্রেজেন্ট করে এই চক্রান্তে, এবং এটা যদি চক্রান্ত সত্য হয়, তাহলে এক সময় রও আসবে না এমনটি নয়, তাহলে সেটাই হবে ভয়াবহ। এই জন্য আমি বলতে চাই যে এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি আমি কোনোভাবেই সত্য হিসাবে স্বীকার করতে চাই না। যদি সত্য হয় আমাদের জন্য ভয়াবহ, এটাই আমার পরিষ্কার। মানে সত্য না, তাহলে আপনি বলতে চান না যদি এই যে মোসাদ ষড়যন্ত্র না হলে ভালো, আপনি সেটা বলতে চাচ্ছেন? সত্য না হলে ভালো, সত্য না হলে ভালো। কারণ হচ্ছে যে মোসাদ আলটিমেটলি আপনার রয়ের সাথে যে কানেকশন, সিআইএর সাথে যে কানেকশন, মোসাদ অ্যাক্টিভ হলে আলটিমেটলি আমরা কিন্তু একমাত্র এখন এই সাবকন্টিনেন্টে আমাদের ভারত হচ্ছে সবচাইতে বড় বন্ধু। স্যান্ডার্স থেকে শুরু করে পৃথিবীর কোন ডিফেন্স কলেজে এই হাইপোথিসিস কোনদিন সমর্থিত হবে না যে সিআইএ মানে মোসাদ আর সিআইএ মানে র। সিআইএ মানে মোসাদ, সিআইএ মানে আইএসআই, এটা পৃথিবীর যে কোনো সামরিক ডিফেন্স কলেজে আপনি পাবেন, প্রতিষ্ঠিত সত্য। কিন্তু এই রয়ের এটা আজকে প্রথম আমি শুনলাম, আমি দুঃখিত। মানে এটা মধ্যে উনি বলতেছেন যে আমি বলছি রয়ের সাথে কানেকশন আছে, ডিফেন্স প্যাক্ট আছে। না, এটা কিন্তু সব ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই দেয় হচ্ছে ইন্ডিয়া। না ওই সেটা চেঞ্জ হবে না তা না, আবার এও হতে পারে যে মোসাদকে হয়তো কিন্তু আজিজ ভাইয়ের কথাটা কিন্তু আমার মনে হয় যে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করছি, কিন্তু কতগুলি কনফিউশন। যেমন কোনটা রেটোরিক্যাল কথা, যেমন আমরা ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ফুল জেনারেল, অনেক সময় কমন জেনারেল বলি, ব্রিগেডিয়ার জেনারেলকে জেনারেল বলি, কিন্তু আমরা কিন্তু মিন করি না হি ইজ এ ফুল জেনারেল। কিন্তু এটা রেটোরিক্যালি, তো আইএস এর কথাটা বিভিন্ন সময় রেটোরিক্যালি আসছে, কিন্তু আমরা সাংবাদিক হিসেবে খেয়াল করেছি কখনো আমরা প্রাতিষ্ঠানিক আইএস এর কথা বলি নাই। নাম্বার 2 হচ্ছে মোসাদের এখানে আজিজ ভাইয়ের সাথে আমি এটা তো একমত, ইট ইজ নট জাস্ট মোসাদ বাট মোসাদ প্লাস বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্ট ডেফিনেটলি সিআইএ। আমরা কিছুদিন আগে হয়তো 15-20 দিন আগে রিপোর্ট করেছি এমএসএস চাইনিজ গোয়েন্দা সংস্থা কিন্তু, মানে আপনি যদি হিউম্যান রিসোর্সে চিন্তা করেন পৃথিবীর লার্জেস্ট, এবং এমএসএস আমাদের ওই পরেশ বড়ুয়া সহ আইএসআই সহ একটা মিটিং করেছে, আমরা সেটা রিপোর্ট করেছি। এখানে তারা আমরা শেষ করতে হবে, এমএসএস ফিনান্স করবে, আইএসআই গাইড করবে,
আর ওই পরেশ বড়ুয়ার অর্গানাইজেশন মানে বাংলাদেশ এবং মোসাদ রকে কনভিন্স করবে, মোসাদ রকে কনভিন্স করবে। এই বিষয়ে আমরা সজাগ থেকে এই বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রতি যে আগ্রহ, ভালোবাসা, ভালোবাসা খুব বিপজ্জনক, এটার থেকে খুব সাবধান। এই ভালোবাসা থেকে আপনাদের তিনজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।